বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 তাপমাত্রা ও তাপ এই অধ্যায়ের 45 পৃষ্ঠা পদার্থের অবস্থার পরিবর্তন এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা অংশে। পদার্থের অবস্থার পরিবর্তন। বরফ কিংবা মোমকে যদি তাপ দিয়ে গলানো হয় তাহলে সেগুলো গলার সময় তাপমাত্রা একই থাকে। অন্যান্য কঠিন পদার্থকে গলিয়ে তাপ করতে গেলেও একই ঘটনা ঘটে, অর্থাৎ যাদেরই তাপ প্রয়োগ করা হয় তার অণুগুলোর ছোটাছুটি বেড়ে যায়, তাই এমন ঘটনাটি ঘটে। কেবল ভিন্ন পদার্থের জন্য তাপমাত্রাটি ভিন্ন হয়। তোমরা জানো যে কঠিন থেকে তরল রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটির নাম গলন, আমরা পূর্বেই পড়েছি। আর গলন ঘটার এই নির্দিষ্ট তাপমাত্রাটি হচ্ছে গলনাঙ্ক, এটাও আমরা জানি। এই সময়ে যে তাপ দেয়া হয় সেটি গলন এই সময়ে যে তাপ দেয়া হয় সেটি কঠিন পদার্থের অণুগুলোর আণবিক বন্ধন শিথিল করার কাজে ব্যবহার করা হয় বলে সেগুলো গতিশক্তি বাড়ানোর কাজে ব্যবহৃত হতে পারে না, তাই তাপমাত্রা বাড়ে না। একইভাবে পানিতে কাটাতে গেলেও একই ঘটনা ঘটে। 2.8 একটা চিত্র দিয়েছে, এই চিত্রটার দিকে আমরা একটু খেয়াল করি, তাহলে কথাটা ভালোভাবে বুঝবো। ধরা যাক আমরা কঠিন পদার্থ হিসেবে বরফকে তাপ দিচ্ছি। বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গলতে শুরু করে। একটি নির্দিষ্ট সময় তাপ বাড়ে না, অর্থাৎ এটা যদি আমরা থার্মোমিটারের সাহায্যে বা তাপমাত্রা মাপার কোনো যন্ত্রের সাহায্যে এটা মাপি দেখতে পাবো 0 ডিগ্রির তাপমাত্রা কিছু সময় বাড়বে না, যে সময় ওই পদার্থটি গলবে, অর্থাৎ গলন অংশটুকুর সময়। এরপরে 20 থেকে 40, 60, 80 এই আকারে দেখানো হয়েছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপ বাড়তেই থাকবে। 100 ডিগ্রি হয়ে যাওয়ার পরে তাপ আর বাড়বে না দীর্ঘ একটু সময়, তখন সেটা বাষ্পে রূপান্তরিত হবে। এরপরে বাষ্প হয়ে গেলে তখন আবার তাপ বাড়বে এবং সেটা তখন উড়তে শুরু করবে, অর্থাৎ যে আবদ্ধ অবস্থায় না থাকলে সেগুলো তখন বাইরে চলে আসবে। এমন একটা ছবি দেওয়া হয়েছে। অর্থাৎ কিছু সময় গলন এবং বাষ্পীভবন হলো এই সময় তাপগুলো দেওয়ার ফলেও তাপ নিতে থাকে, কিন্তু পদার্থের তাপ সেটা আমরা দেখতে পাই না, অর্থাৎ শো করে না থার্মোমিটারে। অর্থাৎ এই সময়টুকুকে বলা হয় সুপ্ত তাপ বা আপেক্ষিক সুপ্ত তাপ। এরপরে বলা হচ্ছে চিত্র 8, সময়ের সঙ্গে পানির তাপমাত্রা বৃদ্ধির লেখচিত্র। গলন ও বাষ্পীভবনের সময় তাপমাত্রার পরিবর্তন হয় না, তাই বলা হয়েছে। দেখো বলছে, অর্থাৎ পুরো পানিটুকু ফুটে বাষ্পীভূত হওয়ার আগে পর্যন্ত তাপমাত্রা একই থাকে, অর্থাৎ পানি তরল হওয়া পর্যন্ত একই তাপমাত্রা থাকে। বিভিন্ন তরল পদার্থকে ফুটিয়ে বাষ্পীভবন করতে গেলেও একই ঘটনা ঘটে, শুধু তাপমাত্রাটি ভিন্ন হয়। তাপ প্রয়োগের কারণে তরল পদার্থে বাষ্প রূপান্তরিত হওয়ার এই প্রক্রিয়াটির নাম বাষ্পীভবন। বাষ্পীভবন ঘটার এই নির্দিষ্ট তাপমাত্রাকে পদার্থটির স্ফুটনাঙ্ক বলে। অর্থাৎ পানির ক্ষেত্রে এখানে বর্ণনা করা হয়েছে, অন্যান্য পদার্থের ক্ষেত্রেও একই রকম বৈশিষ্ট্য ঘটে, কিন্তু সেটা দেখা যাচ্ছে তাপের পরিমাণটা ভিন্ন হয়। গলন কিংবা বাষ্পীভবন ঘটানোর জন্য বাইরে থেকে তাপ দিতে হয়। এই দুটো ঘটার সময় যেহেতু পদার্থের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাই এ সময় পুরো তাপটুকুই পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে কাজে লাগে। পদার্থের পরিমাণ যত বেশি হয় তত বেশি তাপ প্রয়োজন হয়। বিভিন্ন পদার্থের জন্য এই পরিমাণটি কম বেশি হয়ে থাকে, কারণ আমরা জানি তাপমাত্রা বা তাপ নির্ভর করে ভরের ওপর। এরপরে বলা হচ্ছে পদার্থের অবস্থা পরিবর্তন ঘটাতে ব্যবহৃত এই তাপকে বলা হয় সুপ্ত তাপ, যেটা আমি পূর্বেই বলেছি। গলনের ক্ষেত্রে এটি গলনের সুপ্ত তাপ, বাষ্পীভবনের ক্ষেত্রে এটি বাষ্পীভবনের সুপ্ত তাপ বলে। বস্তুর সুপ্ত তাপ জানা থাকলে খুব সহজেই পদার্থের অবস্থার পরিবর্তনে প্রয়োজনীয় তাপ কিউ বের করতে পারবো, কারণ বস্তুর ভর এম হয় এবং অবস্থার পরিবর্তন এল হয়, তাহলে কিউ সমান এম এল। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।